দেখলে আমারে তোমরা মেরে ফেলো না, আমারে আর বাঁচতে বলনি, আমার যে আর সহ্য হয় না। চন্দন কাঠের চিতায় শুয়ে যেদিন আমি জীবনের শেষ হাসি হেসেছিলাম, সেদিন বড় নিশ্চিন্ত লাগছে। আমাদের দেশে দৈবাৎ দু একজন সত্যিকারের পুরুষের দেখা মেলে। আমরা দেশের মেয়েরা যদি সেই সমস্ত পুরুষদের আপন প্রাণ দিয়ে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের নারী জন্মকে ঠিক। ভারী ভালো বাঁশি বাজাতে পারতো জানো আমাদের পাড়ার কাশি মজুমদারের মেজো ছেলে। ওই বাঁশির সুর আমার টানতো, আর আমিও অমনি ভরা জলের কলসিখানা উপর করে ঘাটে চলে যেতাম ওই বাঁশি শুনবো বলে। আমার বর বলতো চঞ্চল, চটুল, পাড়া বেরোনি, আরো কত কি যে ভাবতো আমায়। আবার তুই বারে গেছিলি? কোথায় গেছিলি? ঘাটে? কেন এই ভর দুপুরে তোরা তো জলের কিসের দরকার হলো শুনি? সব দরকার তুমি কি বুঝবে? মারবো একটা আমরা। আবার চোপা দিচ্ছে। কেনে দেব না? তুমি যেখানে যাও সব আমাকে বলে যাও। হ্যাঁ দেখ টাউপো দেখ, এরে নিয়ে কি করবি? পুরি বাবা গো, সব কথা কানে না ঢোকালি তোমার পেটের ভাত হজম হয় না। না খবরদার, বড় মুখ বেড়েছে তোর। আমিও তো আমার বররে খুব চোখে চোখে রাখতুম জানো। মাঝে মাঝে 2-3 দিনের জন্য কোথায় যে চলে যেত কে জানে। তারপর যখন ফিরে আসতো তখন তার সে কি ফুরফুরে মেজাজ। ওই আমি পারের আশায় বৈশায় আছি, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। তুমি কি গো, বলা নেই কওয়া নেই, কোথায় গেছিলে শুনি? কেন তোর মন খারাপ করছিল বুঝি? কেনে করবে নি? এই দেখো, সেই জন্যই তো ফিরে এলুম তাড়াতাড়ি। এই দেখ, তোর জন্যই মেলা থেকে কি কি এনেছি দেখ। এই নে তোর চুল, এই কানের দুল, আর এই হলো হার। सुजन माझी रे कौन घाट लगई पतो हरिना, सुजन माझी रे कौन घाट लगई पतो हरिना। বাহ, তাহলে তো তোমার বর তোমায় বেশ
ভালোবাসতো গো। জানো, আমিও ছিলাম বাবার বড় আদরের মেয়ে। একটু বড় হতেই বাবা ব্যস্ত হয়ে পড়ল বিয়ের জন্য। কোনো পাত্রই বাবার আমার জন্য পছন্দ হয় না। তারপর রায় বাহাদুরের ছেলের সাথে আমার বিয়ে ঠিক হলো। আমার বিয়ের দিনে অনেক টাকাটা পেলেই আপনারা ছেলে নিয়ে যেতে পারেন ছাদনাতলায়। আমায় দয়া করুন বেআই মশাই, কটা দিন সময় দিন। না না মিত্তির মশাই, অনেক টাকা হাতে না পেলে এ বিয়ে কখনোই হতে পারে না। দেখুন বাবা, এসব টাকা পয়সার দরদাম আমি বুঝি না। আজ বিয়ে করতে এসেছি, আমি বিয়ে করেই ফিরব। এক গ্রাম লোকের সামনে রায় বাহাদুর আমার বাবাকে চরম অপমান করল। আর আমি তখন রাঙা বেনারসি পরে, কপালে কোণে চন্দন এঁকে নিজের জন্মের জন্য নিজেকে ধিক্কার দিচ্ছিলাম। তোমার কি দোষ এতে? আমি সেদিন বোধহয় লগ্নভ্রষ্টাই হতাম, কিন্তু আমার আধুনিক ভাবী ম্যাজিস্ট্রেট স্বামী তার বিচার বিবেচনা সেদিন জলাঞ্জলি না দিয়ে আমায় আয়ুষ্মতি করেছিলেন। কিন্তু আমি বুঝেছিলাম বাবা তার যথা সর্বস্ব পণ রেখেছিলেন তার অতি আদরের মেয়েকে একটু সুখী দেখবেন বলে। রায় বাহাদুরের ছেলে? তবে আর কি বলছি গিন্নি, পাত্র কি করে গো? ভাবি ডেপুটি ম্যাজিস্ট্রেট। ওরা নাকি অনেক টাকা পণ চেয়েছে। ও কিছু না, 10,000 টাকা মাত্র। আর ওই শয্যা, দানের বাসন কোসন। এত টাকা তুমি পাবে কোত্থেকে? ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। বাবা একবারের জন্য বুঝতে পারেননি ওই পরিবারে আমার দাম শুধু টাকা দিয়ে মাপা হতে থাকবে। কত বাবা যে আমার বাবার মতো অন্যের চাহিদার হাঁড়ি কাটে মাথা রাখে তা বোধহয় বিধাতাও হিসাব রাখেন না। সব বাপেরাই যে বিটির সুখ শান্তি দেখতে চায় গো। অভাবের সংসারে বিয়ের ঝুঁকি রূপসী মেয়ে যে কি নিদারুণ যন্ত্রণা সবাই বোঝে না। জানি কি কোন নিদারুণ যন্ত্রণায় বসত বাটি বিক্রি করে বাবা অনেক টাকা মেটাতে যায়। আমার বাপটা মরার সময় ভেবেছিল মেয়েটার আমার একটা ভারী ব্যবস্থা করে গেল। সে এক রত্তি বয়সে নতুন সংসার হলো আমার, যে সংসারে নিত্যদিন লেগে থাকতো অভাব আর ঝগড়া। দিলো পাড়া বেরুনি, এখনো দাওয়ায় গোবর চারা পড়েনি কেনে? তুমি দাও না, আমার সময় হবে নি। সময় হবে নি কেনে? আমার অন্য কাজ আছে। হ্যাঁ, কি কাজ করিস লো তুই? বলি হেসেল গোয়াল সব তো আমাকেই করে মরতে হয়। এটা তো তোমারও সৌর ঘর নাকি? কাজ করলে তোমার হাতে ফোসকা পড়ে? ওরে আমি কোথায় যাব রে? আজ আসুক কর্তা, আসুক তোর বাসুরটাও, মজা দেখাচ্ছে তোর। তোমাকেও মজা দেখাবো, বুঝলে? কি বললি? প্রায় হাতাহাতি লেগে যেত মাঝে মাঝে। হবিষ্যি পরে আমরা কেউই কিছু মনে রাখতাম নি। আবার হাসি, আবার গপ্প, এমনি করেই সংসারের চাকা চলতো। তারপর 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 তো সবই পাল্টে গেল। দমকা হাওয়ায় আমার আমার ঘরখানেই যে উড়ে গেল। সে কি
হ্যাঁ গো, সেদিনও এরকম একজোট ঝগড়া হয়ে গেছিল। জমিদারের নায়েব দু ভাইকে মজুর খাটতে ধরে নিয়ে গেল। ঘরে এক মুঠো চাল ছিল নি, উনুনে আঁচও পড়েনি। এদিকে তখন সাঁঝ নেগেছে। আমার ভাসুর আর বর ঘরে ঢুকলো। সারা দিন যে ওদের পেটে কিছু পড়েনি মুখ দেখেই বোঝা যায়। আমার ভাসুর মোটে খিদে সহ্য করতে পারতো না জানো। কি হলো? সাজবেলায় ঘরে পিদিম দিসনি কেন? হ্যাঁ, বড্ড খিদে নে গেছে বউ, দুটো ভাত দে। খিদে নে গেছে? কোথায় পাবো ভাত আমি? কেন রাঁধিসনি কেন? রান্না কি দিয়ে রাঁধবো? তুমি চাল দিয়ে গিয়েছিলে। ভাত বলি আমি কি নিজে রোজগার করে নিয়ে আসবো? কি কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। তোরে আজ একেবারে শেষ করে দেবো। দিদি, দিদি এ কি হলো? এ কি সর্বনাশ হলো? ও দিদি, দিদি গো, এ কি সর্বনাশ হলো? তারপর আমার যা ঢলে পড়লো আমারই সামনে, আমারই কোলের উপর মাথা রেখে। আমার আমার ভাসুরের দায়ের কোপে তার মাথাটা একেবারে একেবারে দুভাগ। তারপর তারপর আর কি, আমার বর তো আমায় দারুণ ভালোবাসতো, তাই সে দাদাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে আমার দিকে আঙুল তুললে, বললে সবারে বলবি বউ, তুই বউ দিদি রেখে দায়ের কোপ দিচ্ছিস। অভিমানে নিজেকে শেষ করে দিলে। ভগবান যদি আমার জীবন নিয়ে খেলতে শুরু করে, তার সমস্ত অন্যায় আমি কেন হাসি মুখে মেনে নেব? কোথাও চলে গেলি না কেন? এই পুরা দেশে মেয়েদের জন্য কোনো ঘর কি আছে বলো? আমি তখন খুনি, কোথায় যেতাম? কিন্তু তোমার স্বামী শুধুই কি তোমাকে জব্দ করার জন্য এই অভিযোগ করেছিল? না গো না, আসলে সে ছিল একটা মেরুদণ্ডহীন মানুষ। সে ভেবেছিল যদি বউটা ফাঁসি যায় তো আবার একটা বিয়ে করে নিয়ে আসবে। আমি এই মানুষটা তো শুধুই তার কাছে একটা মেয়ে মানুষ ছিলাম, শুধু বউ। ঠিক তাই বোধহয় এখনো এদেশে মেয়েদের নিয়তি লেখে পুরুষ। তাদের তৈরি নিয়মে বেঁচে থাকার অধিকার পাওয়া আমরা কতগুলো পুতুল মাত্র। ঠিক কইছো, মেয়েরা এদেশে তো এখনো ওই ঘর সাজানোর জিনিস। তাই তো আমার পর সেদিন অনায়াসে রামলোচন ঠাউরে বলে, ও দুঃখী, দুঃখী রে, আরে দুঃখী ঘরে আছিস নাকি? এই দেখো দেখো, সেই ভর সন্ধেবেলায় ঘর একদম অন্ধকার, চুপচাপ, কোনো সারা শব্দও নেই দেখছি। এই তো, আরে এই ছিদে, কি ব্যাপার রে? মাগিরা বুঝি ঝগড়া করে দৌড় দিয়েছে? হ্যাঁ ঠাকুর, আজ সারাদিন খুব ঝগড়া হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই জন্য দুঃখী কেন কাঁদে রা? ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় তো অবশ্যই দিয়েছে ঠাকুর। হ্যাঁ, সে কি ওনার সৃষ্টিকাণ্ড? এই ছিদেম মরেনি তো? মরেছে গো ঠাকুর, আমার বউরে বাঁচা দেন। রাম 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 রাম। ওহ, দেখো দেখো, সন্ধেবেলায় কি বিপদে পড়লাম। ছাড় বাবা, ছাড় পাটা, ছাড় পাটা, ছাড়। হ্যাঁ, দেখ ছিদেম, এক কাজ কর, তুই এক্ষুনি ছুটে থানায় চলে যা,
গিয়ে বল তোর বড় ভাই ভাত চেয়েছে, ভাত না পেয়ে বউয়ের মাথায় দা বসিয়ে দিয়েছে। যা 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 যা। এ কথা বলবো কি করে? আরে হতভাগা, এ কথা বললে তোর বউটা বেঁচে যাবে। ঠাউর, বউ গেলে বউ পাবো, কিন্তু ভাই ফাঁসি গেলে তো আর ভাই পাবো না। তা অবশ্যই ঠিকই বলেছিস, তবে যেমনটি ঘটেছে তাই বলিস। এক নিমিষের মধ্যে সারা গাঁয়ের লোক জেনে ফেললো ছোট বউ বড় বউরে মেরি ফেলছে। তখন আমার বর কইল কি, সে যা বলতেছে তাই করতে, সে আমারে ঠিক বাঁচায় দেবে। এ কেমন তোর স্বামী যে ভাইকে বাঁচাতে স্ত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়? জানো, সেদিন আমার বড় বাপের কথা মনে পড়ছিল। ভাবছিলাম, বাপটা যদি আজ থাকতো, বাপটা যদি জানতো এই কোন ঘরে কোন লোকের হাত ধরে সে তার বিটিরে পাঠাইছে। আমার বাবাও তো বুঝতে পারেনি। শ্বশুর বাড়িতে পৌঁছতেই আমার সাথে শুরু হলো এক চরম অমানবিক খেলা। পণের পুরো টাকা দিতে না পারার জন্য চরমভাবে অপমানিতা। আমার সব স্বপ্ন অচিরেই শুকিয়ে গেল। আমার শাশুড়ি কিছুতেই আমার কোনো ব্যাপারে খুশি হতেন না। সব কিছুতেই তার আক্রোশ এসে আমায় পুড়িয়ে দিত। কিন্তু সেদিন হালদার বাড়ির জেঠিমা এলেন, ভারী ভালো বউ হয়েছে গো তোমার। আহা, ভারী তো শ্রী, আমার খোকনের নোকে যুগি ওই মেয়ে। থামো তো বাপু, মুখখানি শুকনো লাগছে কেন মা? ভাই ননিবালা, পরের মেয়ে ঘরে এনেছো, এবার নিজের মেয়ে করে নাও, বুঝলে? একটু যত্ন করো। ওই যথেষ্ট হয়েছে দিদি, এখানে যেটুকু পাচ্ছে বাপের ঘরে তো তাও জুটতো না। তোমার শাউরি এ কথা বলতে পারলেন? কি চমৎকার উপমা না! এক কালকুট বিষ তার জিভে রেখে তিনি সর্বদাই অন্তর্মহলে জ্বলে পুড়ে খাক হতেন। তোমার বর কিছু কইতো না মারে? আমার স্বামী তখন কোথায়? তিনি বিয়ে করেই তার দায়িত্ব শেষ মনে করে বহু দূরে তার কর্মক্ষেত্রে মনোনিবেশ করেছিলেন। সে থাকলে হয়তো এরা এতটা নির্মম হতো না। তিনি তো আমার চৌপূজার আগে ওই বাড়িতে পাই রাখলেন না। বাবা না বুঝতে পারতো, জানো, কেউ কোথায় বলেছিল আমি ভালো নেই। তোমার বাপ তোমারে দেখতে আসতো না? আসতো, নিতান্ত বাইরের লোকের মতো খবর নিয়ে বাইরে থেকেই চলে যেত। যদি এদের কোনোদিন দয়া হতো, বাবার সঙ্গে আমার কিছুক্ষণের জন্য দেখা হতো। একজন ঝি থাকতো আমরা কি বলছি শোনার জন্য। শাশুড়ি মায়ের হুকুম, ওটাই নাকি ওদের বাড়ির আদব কায়দা। বাবার ম্লান হাসি দেখলে আমার বুক মুচড়ে কান্না আসতো। দু হাত জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলতাম, বাবা, একবার আমায় তোমার কাছে নিয়ে যাবে? বাবা অসহায় হাসি হেসে বলতো, আচ্ছা, পুজোর সময় নিয়ে যাবে। কিন্তু সে কথা
প্রতিশ্রুতিতে বাবার কোনো জোর থাকতো না। এই বাড়ির লোকজনগুলো না আমার মানুষ বলেই মনে করতো না। আমার মতো ঝগড়া করতে পারতে না? সব অন্যায় মেনে নাও কেনে? তুমি মেনে নাওনি? ছোট থেকে যে আমাদের শেখানো হয় শ্বশুর বাড়িটাই তোমার আসল বাড়ি। আচ্ছা, মানুষের সহ্য শক্তিরও তো একটা সীমা আছে, তাই না? আসলে বাবা যে নিজের অজান্তেই মন দিয়ে আমাকে পণ্য করে তুলেছিল, এটাই তো প্রথা। একালে ওকালে সব কালে। প্রথা, নিয়ম, আপন ভাইয়ের অপরাধ বউয়ের উপর চাপিয়ে বিপদের মুখে ঠেলে দেওয়া, তাকে ফাঁসির দড়িতে মরণ দেওয়া, এটা কোন নিয়ম শুনি? সারা জীবনের এক কলঙ্ক সে আমায় দিয়েছে। সেখানে নিয়ম কথা ছিল? গায়ের লোক আমায় খুনি ভেবে ঘেন্না করেছে, আমার দুঃখের কথা ভেবেছে এই সমাজ। মরণ ছাড়া আর কোন পথ খোলা রেখেছিল তোমার এই সমাজ? ঘেন্না করি তোমার এই সমাজ, সংসার। ভাবেনি তো এই খুনটা আমি করতে পারি কিনা? সমাজ তুই তাহলে ন্যায় বিচারের জন্য ধৈর্য ধরলে না কেন? বিচার? কিসের বিচার? ভাত রাঁধা, ঘর কন্যা সামলানো, ছেলে মানুষ করা ছাড়া আর কিসের ঝুঁকি আমরা বলো তো? জন্মানো থেকে জন্ম দেয়া, ব্যাস এতেই আমরা শেষ, বুঝলে? আমার বর ভেবেছিল ছোট বউয়ের ওপর দোষ চাপালি বড় ভাই রক্ষে পেয়ে যাবে। অমন পাষাণের সাথে ঘর করাচ্ছে আমার মরণই ভালো। দেখো দিনি, মরা চোখেও কেমন জল আসতেছে। এত অভিমান তোমার স্বামীর উপর? অভিমান? অভিমান নয় গো, আজ ভাবলি মুখে জ্বালা ধরে। তোমার বর তোমার কাছে ক্ষমা চাইতে আসেনি? সে ক্ষমা চাইতে এলেই বুঝি তারে ক্ষমা করতে হবে? সে এসেছিল কাঠগড়ায় দাঁড়ায় আমারে কি বলতে হবে তাই হাজ হতে শেখাতে সে এসেছিল। হ্যাঁ, ভয় পাসনি বউ, ভয় পাসনি। বলবি বৌদিদি ঝগড়া করে তোরে মুঠি দিয়ে কাটতে এসেছিল, আর তুই দা হাতে ঠেকাতে গেছিলি। বুঝলি কি হলো? তো অমন থমথমে পোনা মুখ করে চেয়ে আছিস কেন? বলবি তো যা বললুম? হ্যাঁ হ্যাঁ বলবি, বলবি সে আমায় অত্যাচার করতো, মারতো, খেতে দিত নি, শুধু নোকের কাছে আমার নামে মন্দ কথা কইতো। অব কি হলো? কি কি দেখছিস ওদিক? মানে এদিক ফের।
ফের বউ তুমিও সংসারে শুধু প্রয়োজনে ব্যবহার হয়ে এসেছো। এত সুলভ করে গড়েছেন বিধাতা আমাদের। তাই বিদেতার দেওয়া এই কপালের লেখা আমি মুছে ফেলেছি। নিজেকে কষ্টের আগুনে পুড়িয়ে লোহার মতো শক্ত করে তুলেছি। আর দেখো, আমার ইচ্ছের কাছে সবাই হার মেনেছে, আমি এদের কাছে হার মানিনি। তাই ইচ্ছে করে ওই ফাঁসির দড়ি গলায় বেছে নিয়েছি। আর ফাঁসির দড়ি না পড়েও লজ্জায় অপমানে মরেছে ওই পুরুষ মানুষগুলো। তোমার অভিমান, তোমার অপমান তোমার মর্যাদাকে ছোট করেছিল। তাই তুমি সেদিন অমন একরোখা সিদ্ধান্ত নিতে পেরেছিলে। আমার মতো, তোমার মতো? শ্বশুর বাড়িতে বাড়ির লোক থেকে কাজের লোক, সবার কাছে আমি ছিলাম অবজ্ঞার পাত্রী। নতুন বাড়িতে আমার সমস্ত ভেঙে দুমড়ে যাওয়া স্বপ্নগুলোকে নিয়ে আমার একা বেঁচে থাকা। কেন বলো তো? এত অপমান কি আমার প্রাপ্য ছিল? আসলে আমার বাবা আমার জন্য এক বনেদি ঘর সংসার ঠিক করে আনন্দ পেয়েছিল, কিন্তু বোঝেনি সেখানে কি আমি গিয়ে আদৌ থাকতে পারবো। আসলে যে বাবাকে সামান্য কথা বকেয়া টাকার জন্য তার মেয়ের সাথে দুটো কথা বলার অধিকারও পরের মর্জির উপর নির্ভর করে, তার বোধহয় আর যাই হোক ঠিক ভুল বিচার করা যায় না। তাই বাবা অতি কষ্টে কিছু টাকা জোগাড় করে আমার পূজনীয় শ্বশুর মশাইকে অতি সংকোচে বললেন, বেআই মশাই, এই যে পণের বাকি টাকাটার কিছুটা। পুরোটা তো জোগাড় করা হয়নি বোধহয়। ওতে আর কাজ নেই। ওই ছুঁচো মেরে আর হাত গন্ধ করতে চাই না। নিরুমাকে একবার আমি বাড়ি নিয়ে যেতুম। তা কি করে সম্ভব? ও সব অন্দরমহলের ব্যাপার। বাবা আমার সাথে দেখা না করেই ফিরে গেল। আমি লোক পাঠাই, কিন্তু বাবা আসে না। অবশেষে আমিও আর খবর পাঠাতুম না। সেবার পুজোর সময় বাবা আবার এলেন। আমার শ্বশুর ঠাকুর বাড়ি ছিলেন না। এবারেও বাপের সাথে দেখা হলো নি? হ্যাঁ, হয়েছিল। বাবা কাঁদতে কাঁদতে বললে, এবার পুজোর সময় তোকে নিয়ে যাচ্ছি রে মা। আজ বেআই মশাইয়ের থেকে সম্মতি নিয়ে তবেই আমি বাড়ি ফিরব। এবার দেখি তিনি কেমন না ছাড়েন। তুমি টাকা জোগাড় করলে কি করে বাবা? এরা তো টাকা না মেটালে আমায় যেতে দেবে না। আর কথার খেলাপ আমি করতে পারছি না রে মা। বাড়িটা বেচে আমি... কি করেছো বাবা? আর এক পয়সা যদি তুমি আমার শ্বশুরকে দাও, তাহলে আমায় আর দেখতে পাবে না। এ তোমার গা ছুঁয়ে বললুম। ছি মা, অমন কথা কইতে আছে? আর এই টাকাটা যদি আমি না দিতে পারি, তবে তোর বাপের অপমান, তোরও অপমান। টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলে? যতক্ষণ টাকা আছে ততক্ষণই আমার দাম। তাহলে এরা তো তোকে যেতে দেবে না নিরু। থাক না বাবা, না যেতে দেয় না দেবে। তুমিও আর আমাকে নিয়ে যেতে চেও না, কেমন? মাকে বলো তার নীলু খুব ভালো আছে। ঠিক করেছো, একেবারে মুখের মতো শিখকে দেছো। কিন্তু খবর পৌঁছে গিয়েছিল অন্তর্মহলে।
ও গিন্নিমা, বলি বৌমনির বাপ গো, সে বাকি টাকাগুলো আজ নিয়েছে। কত তো বাড়ি নেই, তা ওনাকে বসিয়েছিস? বৌমনি তো নিজে গেছে। সে কি, আমাকে একবার শুধুলে না পর্যন্ত? বড় বাড় বেড়েছে দেখছি। বৌমনির দাদা ভাইপো সব এসেছেন দেখলো, কত কান্নাকাটি হচ্ছে। এত ঢঙের যে কি দরকার তা তো বুঝি না বাপু। মা গো মা, সে কথাই তো কইতে এলো। বৌমনি বাপের গাছে দিব্যি করালে যাতে তিনি ওই বাকি টাকাগুলো নিয়ে ফিরে যান, নইলে তার মরা মুখ দেখবে। বলিস কি লো, ঘরের লোক কি পায়ে ঠেলে দিলে? আচ্ছা ফেরুক কথা, এর একটা ভিড় করবো তবেই ছাড়বো। শাশুড়ির কটুবাক্য শ্লেষ সেদিন আমার উপর বৃষ্টির মতো ঝরে পড়েছিল। আমি বুঝেছিলাম আমি খুব গর্হিত একটা কাজ করে ফেলেছি। বাপের বাড়ির কারোর সাথেই আমার আর দেখা করতে দেওয়া হতো না। আমি বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেললাম। ও বাড়ির বাতাসে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতো। আমার খেতে পড়তে বাঁচতে কিছু ইচ্ছে করতো না। মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতো জানো। টাকা দিলে সব কেনা যায়? ভালোবাসা, আনন্দ, শান্তি কেনা যায়? মনে হতো জননী, জায়া, কন্যা, ভগ্নী, সৃষ্টির এই কোমল রূপগুলো কি সারা জীবন শুধু টাকার ওজনেই মাপা হতে থাকবে? অবেলায় শুয়ে যে কোন ঘর থেকে যে মেয়ে এনেছিলাম কে জানে। শরীরটা ভালো নেই মা। রাত তো ওই এক সুরই শুনছি মা। কে বললো তুমি নাকি আজ খাওনি কিছু? খিদে নেই মা। ঢং করো না তো, কিসের এত শরীর খারাপ হয় বাপু? ছটা আমারই অমন শরীরের মুখে। অমন কেন বলছেন মা? তা কি আর বলবো বাছা, জ্বর এসেছে মা, তাই খেতে পারিনি। দেখেই বুঝেছি, চেহারা যা দিন দিন পোড়া কাঠ হচ্ছে। একবার বাবাকে বড় দেখতে ইচ্ছে করছে মা। মায়ের কাছে একবার যাবো। ওই কেবল ছুতো খোঁজা, কথায় কথায় বাপের বাড়ি যাব। জোর বাপ, আগে পনের পুরো টাকা দেবে তারপর যাবে ও বাড়ি, বুঝেছ? চোর, আমার বাবা চোর। চুপ করুন, দয়া করে চুপ করুন। আচ্ছা, তোমার শাওরিকে তুমি মা ডাকতে, তাই না? তাও কি করে এরকম কঠিন কথা বলে গো? বলে কারণ আমাকে তার যে সহ্য হয় না। মা শব্দটা বলতে ভয় কাঁটা হয়ে থাকতাম। ওই ডাকে কোনো প্রাণীর সাড়া পেতাম না। আসলে সম্পর্কের উৎসটা তো প্রাণ রসে সিক্ত হয়নি, তাই আমার সাথে ওনাদের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, শুধু ওই পণের টাকাটুকু ছাড়া। আমি একটা শিকড়বিহীন গাছের মতো আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকলাম। জীবনের চাহিদাগুলো আমার কাছে ফুরিয়ে গিয়েছিল। এক চরম অপমানে আমি দিন রাত পড়তাম।
চন্দন কাঠের চিতা, চন্দন কাঠের চিতা বেঁচে থাকার গ্লানির হাত থেকে আমাকে মুক্তি দিল। এইভাবে নিজের জীবন দিয়ে বকেয়া টাকার ঋণ শুধলে? ওইটাই আমার একমাত্র পথ ছিল। মাঝে মাঝে ভাবি, যদি নাই জন্মাতে তবে কেমন হতো। ভালোই হলো বুঝলে, মরে গিয়ে তুমি বেঁচে গেলে, যেখানে তোমার সম্মান আদর কিচ্ছুটি নেই, সেখান থেকে চলে আসাই ভালো। বেঁচে থাকতেই সম্মান পাইনি, কিন্তু মোড়ে বাড়ির বড় বউয়ের সম্মান পেলাম। বড় যে সমাজের শিক্ষা নিয়ে কথা কইছিলে, দেখো সমাজ তোমায় আমায় কি ফিরায় দিচ্ছে। এর যে আমার চিষ্টি ছাড়া দজ্জাল বাউন্ডুলে হওয়া সুখের। সুখ, সুখ এক অলিক পাখি, কথায় বলে সুখ স্বপনে, শান্তি শ্মশানে। আমরা বোধহয় বড্ড সস্তা গো, তাই এত অবহেলা অচেতা আছি নেই হয়ে। ঠিক বলেছ, যদি হারিয়ে যেতে থাকি তবেই বোধহয় আমাদের কথা সবাই ভাববে। সবাইকে এক ছাঁচে ফেলোনি, ধরো কেউ তো আমাদের কথা বলতেই পারে। আমি আর ভাবতে পারি না, শুধুই হারিয়ে যাচ্ছি। অন্ধকার পথের শেষে কোথাও আলো দেখতে পাচ্ছি না, দম যেন আটকে আসছে। এমন করে বলোনি, সবাই কি আমাদের মতো নাকি শুধু সারা জীবন মার খাবে? কে সে? কার হাতে আছে সে কল খোলার চাবিকাঠি? ও এক অসাধারণ মেয়ে, জন্মেছে আমাদের দেশে এই খাপ ছাড়া সময়। ওকে খুব কাছ থেকে আমি চিনেছি, এবং চিনেছি বলেই বলছি যে কঠিন কর্তব্য আমরা মাথায় নিয়ে জন্মেছি, সেখানে ভালোবাসার কোনো জায়গা নেই। আছে শুধু নিজেকে জলাঞ্জলি দেওয়া।
আমি সেই মেয়ে। আমি তোমাদেরই মতো সাধারণ একজন মেয়ে। ঘরের চৌকাঠ পেরোতে পেরোতে, পায়ের শিকল খুলতে খুলতে, সমাজের চোখ রাঙানিকে ভয় না পেতে পেতে আজ আমি এখানে। জানো, আমি ছিল এক পুলিশ ইন্সপেক্টরের ঘরের গিন্নি। কর্তা ছিলেন ভারী দাপুটে রাশভারী এক পুলিশ। রোজ রাতে কর্তার ডিউটি সেরে ফিরতে ভারী দেরি হতো, আর আমি তার জন্য খাবার আগলে অপেক্ষা করতাম। সেদিনও কখন জানি অপেক্ষা করতে করতে আমার চোখটা লেগে এসেছে। হঠাৎ যাই। চুপ, একদম চুপ, কোনো আওয়াজ করবেন না। আপনি যদি আওয়াজ করেন আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। আজকে ভাইফোঁটা, আমি শুধু ফোঁটা নিতে এসেছি। কিন্তু তোমার কোনো ভুল হচ্ছে না তো? আমি তো তোমার দিদি নই। আপনি আমায় খুব ভালো করেই চেনেন। আমার সন্ধানে তো পুলিশবাবু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। অনিল মিত্তির? যাক, চেনা যখন গেল তাহলে কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? ফোঁটা দেবেন না? কিন্তু আবার কিন্তু কেন দিদি? আমার নিজের দিদি তো এখন চট্টগ্রাম। তার হাতের ফোঁটা যখন পেলাম না, আমি কিন্তু এখান থেকে ফোঁটা না নিয়ে নড়ব না। কতদিন পরে যে দিদি ডাকটা শুনলুম। কি মনে হচ্ছে যেন? মনে হচ্ছে তুমি যেন আমার জন্ম জন্মান্তরের দিদি। তুমি আমার জন্য এত খাবার এনেছো। দিদি বলেছ যখন, চুপ করে বসে লক্ষ্মী ছেলের মতো সব খাবারটা খেয়ে নেবে। বড় খিদে পেয়েছিল যেন। আসলে 3 দিন ধরে তো আধপেটা খেয়ে, পুলিশের তাড়া খেয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। আজ তোমার হাতের ফোঁটা পেলাম, তোমার পাড়া ভাত খেলাম, বড় তৃপ্তি হলো দিদি। তাই জানো দিদি, বিদেশি শাসক আমাদের দেশটাকে শাসন করছে। দেশ পরাধীন। আমরা স্বাধীন দেশের স্বপ্ন দেখি, দেশকে মা বলে পুজো করি। আর ওই সরকারি কর্মচারীরা, রাজ কর্মচারী তো, বলে আমরা নাকি ডাকাত, আমরা রাজার সম্পদ লুট করছি। দেশকে ভালোবাসো, দেশকে মা বলে ডাকো। তুমিও তো এদেশের সন্তান দিদি। এই পরাধীনতা তো তোমারও লজ্জা হওয়া উচিত। ঠিক, দেশ তো আমারও মা। তোমরা স্বদেশী করো। আমার খুব গর্ব হচ্ছে জানো, যে তুমি আমার দিদি বলে ডেকেছো। কিন্তু কিন্তু এইবার তুমি পালাও ভাই, পালাও। উনি ফিরে এলে বড় বিপদ হবে। তুমি মিছি মিছি ভয় পাচ্ছ দিদি। উনি যে আমারই সন্ধানে চিতল বেড়ে গেছেন। তা ধরো না, ফিরতে ফিরতে তো রাত 3টে বাজবেই। তুমি বুঝতে পারছো না, হঠাৎ তো এসে পড়তেই পারেন। বেশ, আমি চলে যাচ্ছি। তবে তোমার ওই ইন্সপেক্টর বাবু একটা হাওয়ানার চুরুট খান না? আমায় একটা দাও না। একেবারে একটা শুকটান মেরে তারপর ওই যে আমাদের সভা হচ্ছে ওইখানে চলে যাব। সভা? হ্যাঁ, সভা। তা তুমি জানতে চাও নাকি সেই জায়গার নাম? কানে কানে বলবো কিন্তু। বন্দে মাতরম। ভুলো না দিদি, দেশ আমাদের মা, আর মাকে পরাধীনতার শেকল পরিয়ে রেখেছে ওই অত্যাচারী ইংরেজ শাসক। শুধু 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 শুধু
দরজা খোলা রেখে বসে আছো? না, তোমারই জন্যে। আবার কি, আর তো পারি না বাপু। রাত দিন শুধু চোর ডাকাত ধরতে কোথায় কোথায় ছুটে বেড়াচ্ছ, আর আমার এদিকে না খাওয়ার ঠিক না শোয়ার ঠিক। কি করব বলো তো, রাজকর্মচারী বলে কথা। আসলে ওই অনিল ডাকাতি হলো যত নষ্টের গোড়া, বুঝেছো? আহা, আর তাকে যে ধরতে পারছো না এইটা স্বীকার করলেই তো পারো বাপু। সে এসে তোমার নাকের ডগায় বুড়ো আঙুলটি নেড়ে পালায়, আর তুমি তাকে ধরতে গিয়ে নাকাল হও। বেলে খালাস আসামি, থানায় না জানিয়ে কোথাও যাওয়ার হুকুম নেই। তবুও তো তাকে ধরতে পারছো না। ধরতেই তো গিয়েছিল, চিঠি দিয়ে জানিয়েছিল সবার কাছে চিতল বেড়ে যাচ্ছে। গেলুম, কোথায় সভা, কোনো কিছুরই চিহ্ন মাত্র নেই। উমা, সে কি গো? সে তো আজকেই আমার কাছে একটু আগে ভাই ফোঁটা নিয়ে গেল। আবার যাবার সময় জানো, তোমার হাভানা চুরুট একটা নিয়ে খেতে খেতে ওই যেখানে তাদের সভা হচ্ছে সেখানে চলে গেল। কোথায় হচ্ছে ওদের সভা? সে যে বিশ্বাস করে আমাকে বলে গেল। বলো শুধু, জায়গাটার নামটা অন্তত বলো। এমন একটা প্রশ্ন তুমি আমায় করলে যাতে মনে হলো তোমার ওই অনিল ডাকাত আমাকে তোমার চেয়ে ঢের বেশি চেনে। এতদিন ঘর করেও তুমি আমাকে চিনলে না। ওরা কপাল আমার। আগে হাত মুখ ধুয়ে খাবে চলো। তুমি জায়গাটার নাম না বললে ও খাবার আমার গলা দিয়ে নামবে না। কি এত বড় কথাটা তুমি বলতে পারলে? তোমার স্ত্রী হয়েছি তাই বলে কি আমি পুলিশের চোরের কাজ করব? তুমি কিছুতেই বলবে না। অসম্ভব, মরে গেলেও না। একেবারে কি করিছ, বলা যায়? দেশের সাথে কি বিশ্বাসঘাতকতা করা চলে? আমি যে তখন আমার দেশকে ভালোবেসেছি, এ দেশকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করার স্বপ্ন দেখেছি, এ ছিল আমার পরম দায়িত্ব। দিন যায়, আমিও ঘরকন্যার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। জানো, সেদিন অনেক রাতে সব কাজ সেরে শুতে যাব, হঠাৎ শোনো, এখন বেরোতে হচ্ছে। ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে। কি হলো, কিছু না বলে চলে যাচ্ছ যে? কি বলবো? তুমি কি এখনো আমার উপর মান করে আছো? আমার মান অভিমান এসবের কোনো গুরুত্ব কি আছে তোমার কাছে? এই অভিযোগ তো চিরকালীন শুধু। দেখো, যদি এই অবস্থা হবে জানতাম তাহলে আমি সেদিন সভার জায়গার একটা অন্য নাম বলে দিতে পারতাম। তাতে আমার সত্য রক্ষাও হতো, তুমিও নাকাল হতে, অথচ আমার উপর রাগ করতে পারতে না। রাগ আমি করিনি শুধু। আমি আমার সমস্ত অভিযোগ ফিরিয়ে নিলাম। তবে আজ আমার জন্য প্রার্থনা করো, বুঝেছো? যাতে আজ আমি কাজটা ভালোই ভালোই উতরে দিতে পারি। কাজ? আজ যদি ব্যাপারটা মিটে যায় না, তাহলে আর কোনো দুঃখ থাকবে না সৌদামিনী। ডিস্ট্রিক্ট পুলিশের সুপারিনটেন্ডেন্টের পদ পাকা হলো নাকি? তা তুমি বলতে পারো একরকম। উমা, বলনি তো। আজই খবর পেলাম তো। কি খবর গো? আমাদের নিতাই চক্রবর্তী ওই ডাকাত দলের সব খবরাখবর এনে দেয়, সেই তো খবর পাঠালো। উমা, কি সর্বনেশে কথা! সর্বনেশে নয় শুধু,
খবর এসেছে মোচকাটির জঙ্গলে আজ রাতে একটা সভা হবে। সেই জঙ্গল আজ ঘেরাও করব। সে কি? মোচকাঠির জঙ্গল বড় গভীর। লোক পাঠিয়ে জঙ্গলের নারী নক্ষত্র একেবারে জেনে নিয়েছি। এবারে অনিল ডাকাত আমার হাত এড়িয়ে আর পালাতে পারবে না। হায় রে আমার পোড়া কপাল, আর কেন? অনেক তো তামাশা হলো কর্তা, এবার ক্ষান্ত দাও। কেন শুধু? এই সুযোগ তো আর পাবো না। ওই অনিল ডাকাত আমাকে অনেক ভুগিয়েছে। এবার ওই প্যাটাকে হাতে পেলে। তুমিও এদেশের মানুষ কর্তা, অমন করে তাকে অসম্মান করে নিজেকে জাহির করো না। সে তার দেশকে ভালোবাসে, কিন্তু আমাদেরও দেশ কর্তা। আর তোমার শাসক প্রভুরা তোমার চোখে ঠুলি পরিয়ে রেখেছে, তাই তোমরা ওকে ডাকাত বলো। তুমি ওর হয়ে সাফাই গাইবে না। আমি বলছি তোমায়, শোনো, ও মোচকাঠের জঙ্গল বাজে খবর। এত জোর দিয়ে কি করে বলছো? হাসালে কর্তা, আমি বুঝবো না? তোমাদের চোখের ওপর দিয়ে ভেলকি দেখিয়ে সে দৌড় মারছে, আর তাকে তুমি এত সহজে ধরে ফেলবে? সে যে আমাকে মুক্তি মন্ত্রে দীক্ষা দিয়েছিল, আমি কি করে তার এত বড় বিপদ হতে দিতাম তোমরা বলো তো? তাই সেদিন আমার আপ্রাণ চেষ্টা ছিল তাকে রক্ষা করবার। চেষ্টা করেছিলাম যে পুলিশ যেন কিছুতেই ওই বিপ্লবীদের নাগাল না পায়। তাহলে কোথায় পাবো? আমার কি মনে হয় জানো, সে আমাদের আশেপাশেই কোথাও আছে, আমাদের উপর নজর রাখছে। আর এবারেও সে ঠিক পালাবে, দেখো। তা তুমি যদি তোমার পাতানো ভাইকে তোমার ঘরের খবর দাও, তাহলে আর না পালানোর কি আছে? কি এমন কথা তুমি বলতে পারলে? তুমি তোমার ঘরের বউয়ের সাথে চালাকি করবে এখন? ও কি শুধু? তোমার দেখছি ঠাট্টাটাও সয় না। এই দেখো, আবার চোখে জল কেন? শোনো, পুলিশের ঠাট্টাতেও না গায়ে দাঁত বসে। কথায় বলে বাঘে চুলে 18 ঘা আর পুলিশে চুলে 36। আর হবে না, সত্যি। ছাড়ো, আমি যদি জানতে পারতাম যে তোমরা ওদের নিয়ে কি আলোচনা করো, আমি ঠিক ওদেরকে বলে দিতাম। ওই ডাকাত দলকে? ওরা ডাকাত নয় কর্তা, ওরা এদেশের সন্তান, ওরা দেশকে ভালোবাসে। আমার সাথে এমন তুমি করতে পারবেই না। পারবো কর্তা, পারবো। এ কাজ আমি আমার কর্তব্য বলে মনে করি। দেশপ্রেম, তা সংসার ধর্ম ভাসিয়ে দেবে নাকি সৌদামিনী? সংসার ধর্ম যে আমার আর এক কর্তব্য কর্তা। তাহলে যে মেয়েচরের গুজব শোনা যাচ্ছে সেটা সত্যি দেখছি। কি? আবার আবার আমায় সন্দেহ করছো তুমি? আবার ওই বেটা কুকুরটা চেঁচাচ্ছে, রোজ রাতে এসে হুজ্জুতি। ইচ্ছা করছে। আরে আরে, পাগল হলে নাকি? বেচারা খিদের জ্বালা চেঁচাচ্ছে হয়তো। রাত হলো, যাই আমি কিছু খাইয়ে দিয়ে আসি। না, তুমি যাবে না। রোজ রোজ বেটার চিৎকার, আজ একেবারে কুড়ি করে জন্মের মতো খাইয়ে দেবো। না, তুমি কখনো যেতে পারবে না। কেন? ও ভয়ঙ্কর বদরাগী কুকুর। ও কেবল আমাকে চেনে। তোমাকে দেখলে যদি লাফিয়ে উঠে টুটি কামড়ে ধরে। ও অনিল ডাকাত নয় তো শুধু? ও যে তোমাকেই ডাকছি না বলে কি করে? কি কি বললে তুমি? অনিল ডাকাত শুনেছি হরবোলা। পারলে? সেসব দিয়ে আবার আমায় তুমি সন্দেহ করতে পারলে? বেশ বেশ, তবে আমি চললাম। এই রইল তোমার চাবি, আর রইল তোমার সংসার। আরে কি আশ্চর্য! বউয়ের সাথে একটু ঠাট্টাও করতে পারবো না? হ্যাঁ, এর নাম ঠাট্টা। এইসব বলে তুমি আমাকে ভোলাতে আসবে না। যথা আজ্ঞা।
কিন্তু শুধু এ কেমনতর কুকুর বলো তো, পুডিং কাটলেট ছাড়া খায় না। কেন যে একটা পথের কুকুরকে নিয়ে তোমার এত বাড়াবাড়ি সে আমি বুঝি না। ওরা পুরুষ মানুষ, সন্তানহীনা মায়ের কষ্ট ওরা বুঝবে না জানো। তবু দিনের শেষে কাউকে বুকে জড়িয়ে নিতে প্রাণটা বড় আকুল হয়ে ওঠে গো। তাই যে কোনো প্রাণীকে, সে কুকুর হলেও তাকে বুকে টেনে নিই। এই বুকের যত স্নেহ আছে সব উজাড় করে দিই। কোনো কুকুর এত যত্নে বেশি দিন বাঁচে না শুধু জানি, তাই সারাক্ষণ মনে হয় যে কটা দিন বাঁচে একটু ভালোভাবে বাঁচুক। তোমার কাছে ও কুকুর, আমার কাছে কুকুর নয় কর্তা, ও যে আমার ভালোবাসার ধন। আমি আমি এক্ষুনি আসছি, এই যাবো আর আসবো। কোথায় যেন যাচ্ছ আজ? মোচকাঠি ভুলে গেলে এরই মধ্যে? না না, ভুলবো কেন, মুচকাঠির জঙ্গল। আর তো সহ্য করা যায় না, দিন দিন এদের অত্যাচার বেড়েই চলেছে। শুনেছ, রংপুরে জেলেদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছে পুলিশ। ওদের ঘর বাড়ি ভাঙচুর করে দিয়েছে, ঘরে মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছে। আর কতদিন সহ্য করবে? একদিন তো এদের বিরুদ্ধে আন্দোলন করে তুলতেই হবে। একে কি শাসন বলে? এ তো লুটেরার রাজত্ব। আমাদের দেশের সম্পদ লুট করে বিদেশে চালান দিচ্ছে, আর আমাদের দেশের মানুষ না খেতে পেয়ে মরছে। ভুলো না ভাই, এই ব্রিটিশ শাসক শুধু এদেশ থেকে মুনাফা লুটবে। জোকের মতো রক্তচোষার দল, শয়তান। আন্দোলনের নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, আর আমাদের অবস্থা দেখো। লোভ, লোভ, সর্বগ্রাসী লোভ। ওই বিদেশি অত্যাচারী শাসক সেজে বসে থাকা শয়তানগুলো। তাই বলে কি আমরা আদর্শ থেকে সরে যাব? অথচ দেখো, ঘরে ঘরে মা বোনেরা আমাদের জন্য তাদের আঁচল বিছিয়ে দিয়েছে। গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের ফল তাহলে কি দাঁড়ালো? নেতাদের আত্মসমর্পণ আর আমাদের কর্মীদের ফাঁসির দড়িতে প্রাণ বিসর্জন। বিপ্লবকে কি কারাগার আর ফাঁসির ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়? বলতে পারো, আর কতদিন এই পরাধীনতার যন্ত্রণা সহ্য করতে হবে? যতদিন ওই কুত্তাগুলো বেঁচে থাকবে, ততদিন এই পথ সুগম হবে না। ক্ষমা চাইছি, দেরি করে ফেললাম। প্রথমে তোমার কথার উত্তর দিবি নয়। এই সংগ্রাম তখনই সফল হবে যখন সকলে মিলে এক লক্ষ্যে, এক স্বপ্ন নিয়ে এই লড়াইটাকে জারি রাখবো। তোমার কি মনে হয় অনিল, এই লড়াইটা আমরা একসাথে লড়ছি না? লড়ছি, কিন্তু কেউ কেউ ব্যক্তির স্বার্থকে দেশের স্বার্থর থেকে বড় করে দেখে ফেলেছে। আত্মসমীক্ষার প্রয়োজন বন্ধু, এ বড় দুঃসময়। ভাই অনিল, তুমি কিন্তু একদিন বলেছিলে যে এই স্বাধীনতার আন্দোলন সেটা বাইরের কোনো বিচ্ছিন্ন ঘটনার উপর নির্ভর করে না। হ্যাঁ হ্যাঁ, আমি আজও বলি, নিজের জীবনের মোহ ছেড়ে দেশের জন্য প্রাণ আহুতি দিতে বসেছি। তবে আলোচনা এখানে নয়, পরিস্থিতি জটিল। আজকে আমাদের সবার খবর পুলিশের কাছে পৌঁছে গেছে। বন্ধুরা, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, তবে অন্য কোথাও নিশ্চয়ই দেখা হবে। বন্দে মাতরম। ফাঁকা গুলি চালাও, বেটারা বুঝুক আজ কার সাথে পাল্লা দিচ্ছে। একটা ডাকাতও যেন পালাতে না পারে। কে কোথায় আছো? বেরিয়ে এসো, না বেরোলে কিন্তু প্রাণে মারা পড়বে। হুজুর, হুজুর আপনি এখানেই থাকুন, আমরা দলবল নিয়ে জঙ্গলের গভীরের দিকে যাই। হুজুর, কেউ নেই, কেউ কোথাও নেই। ওই নিতাইয়ের খবরেই ভুল আছে। কই কই সে বেটা? পালানো কোথায়? যত সব মিথ্যে খবর দিয়ে নাকাল করা। এ তো মনে হচ্ছে হুজুর জঙ্গলে গাছ গুনতে এসেছি। তবে আপনার নামে এই ভাঙা বাড়িটা একটা চিঠি পেয়েছি। আমার নামে? কই দেখি কি লেখা আছে।
আসামি নিরাপদ? দিদিকে আমার প্রণাম জানাবেন। ইতি অনিল। শুধু আমি বলেছিলাম পই পই করে মোচকাঠির জঙ্গলে তুমি ওদের পাবে না। কি করে পাবো? আসামি অনিল ডাকাতের সহায়তার দিদি। কেন? আসামির দিদি হতে বাধা কোথায়? না, সেটা কথা নয়। এতে লোকে তোমায় ভুল বুঝবে শুধু। লোকে ভুল বুঝলে কোনো দুঃখ নেই, কিন্তু তুমি ভুল বুঝলে আমি দুঃখ পাই। লোকের কথাকে আমি বড় ভয় পাই শুধু। আর তাছাড়া তোমার ওই পাতানো ভাই মহা চালাক। দলবল নিয়ে বা চারদিকে কত কিছু রটাচ্ছে, তার কোনো হিসেবই নেই। কেন? আবার কি রটালো? না, আর তো পারি না বাপু। বলছে ও নাকি সিদ্ধ পুরুষ, ওকে নাকি বাবা ভোলানাথ সবসময় রক্ষা করবে। উমা তাই বলেছে নাকি? তাই তুমি ওকে ধরতে ভয় পাচ্ছ? বাবা, এত সাহস তোমার! আমি জানতাম না তো। কি যে ঠাট্টা করো সব সময়। আসলে হয়েছে কি, ওই দাঙ্গার সময় এক দারোগা ওকে গ্রেপ্তার করেছিল, কিন্তু অবাক কাণ্ড, 1 সপ্তাহের মধ্যে তার স্ত্রী বসন্ত হয়ে হঠাৎ মারা গেল। সত্যি? যার কেউ কোথাও নেই তার বউ যদি হঠাৎ করে মরে যায়, তাহলে তো ভারী চিন্তার ব্যাপার। তার উপর এত স্বনামধন্য গিন্নি। অতি বিখ্যাত বলো, হ্যাঁ? আবার দেখো, ওই মোচকাঠিতে নাকি একটা 1.5 ফুট লম্বা পায়ের ছাপ পাওয়া গেছে। ওই ছাপের ওপর তো এবার মন্দির হবে। এবার তুমি বলো, আমি আর কাউকে পাবো যে ওই অনিল ডাকাতের বিরুদ্ধে সাক্ষী দেবে? অত চিন্তা করো না তো, একটু বিশ্রাম করো এবার। শুধু তোমার ওই আমার মামাতো ভাই গিরিশকে মনে আছে? খুব মনে আছে। আসলে সে পড়েছে মহা মুশকিলে, বুঝেছো? তার মেয়ে ওই মিনুর বিয়ের একরকম ঠিক হয়েছে, অথচ কোনো ব্রাহ্মণ পুরোহিত পাওয়া যাচ্ছে না বিয়ে দেওয়ার। সে কি, কেন? আর বলো না, গিরিশ নাকি একবার ওই বামুন ছোড়াকে কিসের জন্য গারদে পড়েছিল, তাই সেই থেকে তার মেয়ের বিয়ের যত সম্বন্ধ আসে ওই বামন পণ্ডিতের দল বিগড়ে দেয়। কি অনা সৃষ্টিকাণ্ড গো! এবার একটা ব্যবস্থা হয়েছে, বুঝেছো? শুধু আমাদের হেড কনস্টেবলের বাড়িতে একজন বাবাজি এসেছেন, তাকে এই বুঝিয়ে রাজি করানো হয়েছে যাতে বিয়েটা দিয়ে দেন। এখন বিয়ে অবধি তোমাকে একটু শুধু তাকে সামলে, মানে আগলে রাখতে হবে। ও, এই কথা? হ্যাঁ, সে আমি খুব পারবো। তা তিনি কোথায়? তাকে নিয়ে এসো একবার আমাদের বাড়ি, দেখবে কেমন সাধু সন্ন্যাসীর যত্ন আত্মি করি। তবে শেষে তিনি যদি নড়তে না চান, তখন কিন্তু আমায় কিছু বলো না বাপু। যাক, বিয়েটা ভালোই ভালোই মিটলো মনে হচ্ছে গিরিশ, কি বলো? আপনি ব্যবস্থা না করলে মিনুর যে কি হতো দাদা। সবই ওনার কৃপা। শুধু শুধু কোথায় গেলে? হ্যাঁ, যাই। এখন বাবাজির একটু বিশ্রামের দরকার, একটু খাবার বন্দোবস্ত করো। ব্যস্ত হইও না। ব্রাহ্মণ বিদায়ের ব্যাপারটা, মানে আমি আজ আর কিছু গ্রহণ করব না। আমাদের কি কোনো অপরাধ হলো বাবাজি? না বাবা, কোনো অপরাধ হয়নি। আসলে এটা তো আমার পেশা নয়। আমার পেশা তো উনি জানেন। আমি কি করে জানবো বাবাজি? আসলে আপনি আমায় খুব ভালো করেই চেনেন। আপনার পল্টন তো চেনেই। কি জানেন, পরিচয় পাওয়া গেলে তো এক্ষুনি এখানে হুলস্থুল বেঁধে যাবে। তার চেয়ে বরং ওই দক্ষিণাটা, ওটা আমি আপনার থেকে পরে সময় বুঝে চেয়ে নেব। আমি তো
কিছুই বুঝতে পারছি না। ওনার থেকে বুঝে নেবেন। আপনি মানে তুমি? এই হাবিলদার! বাহ, বুদ্ধি খুলেছে দেখছি। আপনি আমায় বিদায় করবার আগেই আমি বিদায় নেব। বিজয় বাবু, ইস, এবারেও হলো না, একটুর জন্য ফসকে গেল। দিদি প্রণাম। বন্দে মাতরম। অনিল, অনিল ডাকাত! हवलदार, उसको पकड़ाओ। বুঝলে কর্তা, এবার তুমি ইন্সপেক্টরিটা ছেড়েই দাও। উফ বাবা, কি খাটনিটাই না গেল কদিন বিয়ে বাড়িতে। কি হলো, এত পাইচারি করছো কেন? পায়ে ব্যথা হবে যে। শুধু ও কিনা এরকম ভাবে আমাকে বোকা বানিয়ে চলে গেল, আমি চিনতেই পারলাম না। আরে বাপু, তোমার কাজটা তো উদ্ধার হয়ে গেল, আর সে উধাও হয়ে গিয়ে তোমাকে তার পিছনে ধাওয়া করা ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেল। ঝামেলা? বলো না, সরকার বাহাদুরের চাকরি করি, আমরা যে ওকে ধরতে পারছি না, এটা আমাদের লজ্জা। তা আর কি বলবো বলো? তুমি তাকে চিনতে পেরেছিলে? পেরেছিল, আর তাই তো বলেছিলাম যে সে আমাদের ঘরের আশেপাশেই থাকে। এবার আমি নিশ্চিন্ত হলাম, ও তোমায় দেশের কথা বলে ভুলিয়ে দলে টেনেছে। আসলে কি জানো কর্তা, ওদের চেষ্টার মধ্যে একটা সৎ চিন্তা আছে, দেশকে স্বাধীন করার একটা মহৎ লক্ষ্য আছে। তুমি বোঝো না যে এতে ওদের সাথে আমাদেরও মুক্তি? কি মুক্তি? কিসের মুক্তি? মুক্তি পরাধীন থাকার লজ্জা থেকে। বিদেশি শক্তির কাছে দেশ পরাধীন। শত শত তরুণ দেশের স্বাধীনতা চেয়ে অকালে ফাঁসির দড়িতে প্রাণ দিচ্ছে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না, না কর্তা? দেশভক্তির চরম পরাকাষ্ঠা। না, এত ভাগ্য আমার নেই। আসলে ঘর সংসার ঠিক মতো চালাতে গেলে অনেক চাতুরির দরকার পড়ে। তাই ভাবছিলাম, স্ত্রী বুদ্ধি 16 আনাই যদি দেশ সেবার কাজে লাগাই তবে কেমন হয় বলো? কি চাতুরির কথা কি বললে? দেখলে, বলেছিলাম না পুরুষ মানুষ বড় বোকা। আমাদের সিধে সাদা দেখে তোমরা কি ভাবো যে এরা কি সরল? কি বলতে চাও? শুধু স্ত্রীকে বিশ্বাস করে পুরুষ মানুষ ভুল করে, আর তোমরা সেই সরল বিশ্বাসের অপব্যবহার করো। বাহ! এতে অপব্যবহার করার কি আছে? সুযোগ পেলে তোমরা যেমন আমাদের থেকে অনেক কিছু গোপন করো, সুযোগ পেলে আমরাও করি। তার মানে তোমরা আমাদের ভুল বোঝাও? আমাদেরকে তোমরা কেন যে এত বোকা ভাবো বুঝি না। কি ভাবো, মেয়েদেরকে ঘরের 4 দেওয়ালের মধ্যে ভরে তাদেরকে দিয়ে রাঁধা বাড়া, ঘরকন্যা আর ছেলে মানুষ করার বেশি অধিকার দেবে না? এই সমাজ, যে সমাজে তোমাদের মতো পুরুষ মানুষেরা মেয়েদেরকে বেড়ার মধ্যে বেঁধে রেখেছে, একবারও ভেবে দেখেছো যে আমরা আর কি কি করতে পারি? দেখো শুধু, এই সুরক্ষাটুকু পেয়েছো বলি আজ এই কথা বলছো। পুলিশের অত্যাচার দেখলে ওই বিপ্লব, দেশ সেবা, স্বদেশী আন্দোলন এসব যে নেহাত অকাজ মাথায় ঢুকে যেত, তাহলে তোমায় নিয়ে আমার এত চিন্তা থাকতো না। দেশ সেবা তোমার কাছে অকাজ? সত্যি কর্তা, এই অকাজের মতো কিছু কাজ আমাকে করতে দেবে? আসলে কি জানো তো, এই সংসারে মেয়েরা শুধু দুঃখ পেতেই এসেছে। তাই মনে হয় কি, এই দুঃখ আমার শুধুমাত্র ঘরকন্যার কাছে শেষ না করে যদি এই আগুনে দেশের সমস্ত পুরনো ধ্যান ধারণা, নিয়ম নীতি সব সব পুড়িয়ে ছাই করে দিতে পারতাম। তোমায় যে লোকে বদনাম করবে সৌদামিনী জানি, কিন্তু তুমি আমায় বোঝো, তুমি আমার কদর করবে। সবকিছুর একটা সীমানা মাপা থাকে সৌদামিনী। জানি, কিন্তু এও জানি যে শেষ পর্যন্ত আমার সব অন্যায় তুমি ক্ষমা করবে, কারণ তুমি আমাকে বিশ্বাস করো। যদিও আমি সবসময় তোমার বিশ্বাসের মান রাখতে পারি না। কি হয়েছে সৌদামিনী? এই জন্যই আমি তোমাকে এত ভক্তি করি, কারণ তুমি আমার ভক্তির যোগ্য। শুধু ভাবছি কটা দিন একটু ছুটি নেব।
কেন গো, এইসব শুনে সব ছেড়ে ছুড়ে সাধু হয়ে যাবে ভাবছো নাকি? সবেতেই তোমার ঠাট্টা। কেন আমি ছুটি নিতে পারি না? নিশ্চয়ই, কিন্তু কি করব বলো, এই যে আমার স্বভাব। দেশের লোক এখন দুহাত তুলে বিপ্লবীদের আশীর্বাদ করছে, শুধু তুমি ছাড়া, কারণ তোমার থানায় কোনো স্বদেশী ধরা পড়ছে না। আমার একটা উপকার করবে সৌদামিনী? দেখেছ, এই জন্যই সবাই তোমায় স্ত্রৈণ বলে। তুমি হচ্ছে সত্যিকারের পুরুষ মানুষ, যা বলি সব শোনো, সব মেনে নাও। বলো কি করতে হবে? বাবা, হঠাৎ এত প্রশংসা? এ তো তোমার প্রাপ্য। খবর আছে বিপ্লবীদের সাহায্য করে কোনো এক বিধবা বউ। আমাকে তার সন্ধান এনে দিতে হবে। এই ছিল তোমার মনে? শেষে কিনা আমাকেও তোমাদের কাজে লাগালে। বেশ, 2 দিন সময় দাও। পরশু শিবরাত্রি। খবর আছে সিদ্ধেশ্বরী তলার মন্দিরে নাকি অনিল বিপ্লবী পুজো করতে আসে। ওই মেয়েটি নাকি থাকবে। ঠিক আছে, তাহলে তোমার লোকেদের বলো তারা যেন কাছে আড়ালে থাকে। তাহলে সবাইকে বলি রাত্রি 1টা, সিদ্ধেশ্বরী মন্দির। শুধু কি তুমি? হ্যাঁ, আমি সেই মেয়ে যাকে তোমরা খুঁজে বেড়াচ্ছ। আজ আমি নিজে ধরা দেব বলে তোমাকে এখানে আসতে বলেছি। কি? আমার স্ত্রী হয়ে তুমি এই কাজ করতে পারলে? হ্যাঁ, আমি তোমার স্ত্রী, আর সেখানে তুমি আমার পরম দেবতা। আমি তোমার সেবায় কোনোদিন কোনো ফাঁকি দিইনি, কিন্তু আমি এই পরাধীন দেশেরও একজন সন্তান, আর সেই দেশের বীর সন্তানদের রক্ষা করা আমার কর্তব্য। কি? একে তুমি কর্তব্য বলো? সরকারের বিরুদ্ধাচরণ করা তোমার কাছে কর্তব্য? এই পরাধীন দেশের যে কটি দেশপ্রেমিক সন্তান আছে, তোমরা রাজকর্মচারীরা তাদের একেবারে শেষ করে দিয়ে বাহবা পেতে চাও তো? কিন্তু সে তো আমরা হতে দিতে পারি না। তুমি বুঝতে পারছো না, রাজকর্মচারীর স্ত্রী তুমি। তুমি জানো না রাজার সেবা করাই আমাদের কাজ। কিন্তু রাজা যদি রাজার কাজ না করে, দেশের মানুষের ওপর অত্যাচার করে, জোর করে তাদের পরাধীন বানিয়ে রাখে, বিজয়বাবু, এই দেশ তো আপনারও। পরাধীন দেশমাতার কান্না কি আপনারা শুনতে পান না? থাক না ভাই, উনি না পান, আমরা তো পাই। দেশমাতার পা থেকে পরাধীনতার শিকল খসিয়ে দেবার ব্রত নিয়েছি। মেয়েদের প্রাণেও যে দেশ সেবায় নিজেদের বলি দেবার ব্রত জাগে। এবার বলবে তো শুধু দেশদ্রোহী? আমি থাকতে তোমার কোনো ভয় নেই সৌদামিনী। আপনি কি কখনো ভাবেন কাদের দেশ এটা? কারা এই দেশ শাসন করছে? বিজয়বাবু, কখনো কি আপনার প্রাণ এই দেশের জন্য কাঁদে না? তুমি বাড়ি ফিরে যাও দিদি। চলে এসো শুধু। আমায় দয়া করো না। যাদের দয়া করলে এদেশের পরাধীনতার শৃঙ্খল ভাঙা যায়, তাদের যখন ক্ষমা করতে পারোনি, আমায় করো না। এত ছোট আমি হতে পারবো না। আজ আমার দেশের এক সুসন্তানকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব। শুধু বিজয়বাবু, আপনি দিদিকে নিয়ে মন্দিরের সুড়ঙ্গ পথে বাড়ি ফিরে যান। আমি আজ আত্মসমর্পণ করব বলেই এসেছি। দিদি এক অসাধারণ মেয়ে।
জন্মেছে এই খাপ ছাড়া সমাজে, এই পোড়া দেশে। খুব ভালো করেই আমি ওকে চিনেছি। যে কঠিন কর্তব্য আমরা মাথায় করে দাঁড়িয়েছি, সেখানে ভালোবাসার কোনো জায়গা নেই, আছে শুধু নিজেকে জলাঞ্জলি দেওয়া। যান, যান, ফিরে যান। আর আপনার লোকেদের বলুন তারা এসে যেন আমাকে বন্দি করে। কিন্তু কিন্তু তারা কি পারবে আমায় ধরে রাখতে? কাল খবরের কাগজে আবার বেরোবে অনিল বিপ্লবী পলাতক। তারপর তাকে দেখা যাবে কোনো এক মরুভূমির দেশে বা কোনো এক গহন অরণ্যে। চলি বিজয়বাবু, প্রণাম নেবেন। বন্দে মাতরম।